এই জন্যই আপনাকে শুরু করতে বলেছি। তারপরে উনি আমাকে 7 মিনিট বেঁধে দিয়েছেন। আমি একটু ট্রেনের মতো লম্বা আমার বিষয় আমার সবকিছু একটু দেরিতে হয়। আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বলছিলাম যে আমার সবকিছুই জীবনে এসেছে দেরি করে। যেমন শৈশব এসেছে দেরি করে, কৈশোর এসেছে দেরি করে, যৌবন এসেছে দেরি করে, প্রৌঢ়ত্ব এসেছে দেরি করে। সুতরাং বার্ধক্য যদি আসতেই হয়, আমাদের আশা থাকবে যে আপনার মৃত্যু অনেক অনেক দেরি করে আসবে। না না, মৃত্যু দেরি করে আসবে না, তোমারও না আমারও না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সবই দেরি যখন হয়েছে, সুতরাং বার্ধক্যকে যদি আসতেই হয় তাহলে আমার মৃত্যুর পরেই আসতে হবে। তো যা হোক, একটু 7 মিনিটের মধ্যে আমি আরম্ভ করতে পারি না, আমি কি করে শেষ করব বুঝি না। তো প্রথম কথা হলো, তোমরা যারা তরুণ, তারা নিশ্চয়ই তরুণ, আমিও তরুণ, মনে তরুণ। হ্যাঁ তরুণ। তো এখন দুর্নীতি, আমি আসছিলাম যখন রাত্রে আমার ঘুম হয়নি, ঘুমের মধ্যে আমার মনে হলো একটা প্রশ্ন যে দুর্নীতি জিনিসটা কি। তা আমি এসে টিআইবির চেয়ারপারসনকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এই যে চোরেরা যে চুরি করে, ডাকাতরা যে ডাকাতি করে, মাহবুব আনামত ওখানে পাশে ছিল, এটা কি দুর্নীতি? এটা কি দুর্নীতি? আমার মনে হয় এটা দুর্নীতি নয়। কারণ দুর্নীতি শব্দটার সঙ্গে একটা শব্দ যুক্ত আছে, তার নাম হচ্ছে নীতি। চোরের কোনো নীতি নেই, ডাকাতের কোনো নীতি নেই। সুতরাং দুর্নীতি সেই মানুষটি করেন যার নীতি আছে। যিনি মন্ত্রী শপথ গ্রহণ করেন যে আমি শত্রু মিত্র ভেদাভেদের সকলের প্রতি সমান বিচার করব, তিনি শপথ করে যখন অন্যায় করে তখন সেটা দুর্নীতি। কোন সরকারি কর্মকর্তা, আমি সেদিন ওই বেরিবাদের ওখান দিয়ে আসছিলাম আশুলিয়া থেকে মিরপুরের দিকে, দেখলাম একটা পুলিশের চৌকি বসানো, বেশ কিছু পুলিশ সেখানে আছে এবং প্রত্যেকটা গাড়িকে তারা থামাচ্ছে। আমাদের মতো ছোট ছোট গাড়ি এগুলোকে ছেড়ে দিচ্ছে, কিন্তু বড় গাড়ি হলেই আমরা দেখছি যে একজন যে ড্রাইভারের দিকে হাত বাড়াচ্ছে, ড্রাইভার যেন কি দিচ্ছে, তিনি সেটা আবার এসে গুনতে গুনতে কার কাছে দিচ্ছেন। এখন অর্থাৎ প্রত্যেকটা, মানে তার চাকরি হয়েছে, মানে তার চাকরিটা ওখানে তাদেরকে বসানো হয়েছে যাতে ওই রাস্তাটা নিরাপদ হয়, কিন্তু তারা যে কাজটা করছেন সে কাজটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির কাছ থেকে তারা জোর করে টাকা কেড়ে নিচ্ছেন। আমি মনে করি এইটা দুর্নীতি। আজকে সুলতানা কামালের একটা লেখা পড়লাম ডেইলি স্টারের, উনি পুলিশের কথা বলেছেন। পুলিশ আজকাল কি সমস্ত কাণ্ড করছে আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। তো উনি লিখেছেন যে পুলিশ আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা নিয়োজিত হয়েছে, তারা আমাদের কাছ থেকে জনগণের টাকা দিয়ে তারা চলছে। জনগণ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে
তাহলে তার শাস্তি হয়। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তার শাস্তি কি তার চেয়ে কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? আমি মনে করি 5 গুণ হয়। আইন শৃঙ্খলা ভঙ্গ করার জন্য আমার যদি 1 বছরের জেল হয়, একজন পুলিশের 5 বছর জেল হয়। আমার যদি 10 বছর জেল হয়, একজন পুলিশের মৃত্যুদণ্ড হয়। কারণ সে প্রতিজ্ঞা করে আইন শৃঙ্খলা ভঙ্গের দায়িত্ব গ্রহণ করেছে, আমি করি নাই। কেমন? তো একটু সুতরাং এটা এখন যদি আমরা দেখি যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কেন, অনেক কারণ আছে যেসব কারণে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তার মধ্যে দুটো। একটা হচ্ছে জনগণের জীবনের নিরাপত্তা, আরেকটা হচ্ছে জনগণের সম্পদের নিরাপত্তা। এই দুটোর কারণে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় প্রধানত, এবং এই নিরাপত্তার জন্য জনগণ রাষ্ট্র গঠন করে, রাষ্ট্রকে নিজেদের পকেট থেকে টাকা দেয়। যেমন যে আমার সম্পদ তুমি রক্ষা করো, আমার জীবন তুমি রক্ষা করো। রাষ্ট্র উন্নত দেশগুলোতে সেটা রক্ষা করে, অনেকাংশেই করে। আমাদের মতো দেশে রাষ্ট্র রক্ষা করবে কি? রাষ্ট্র উল্টো আমাদের লুণ্ঠন করতে শুরু। সুতরাং দুর্নীতিকে কিন্তু ছোট করে দেখা উচিত না। দুর্নীতি হচ্ছে এক ধরনের লুণ্ঠন, দুর্নীতি হচ্ছে সন্ত্রাস। একজন সন্ত্রাসীর সঙ্গে একজন দুর্নীতি পরায়ণের পার্থক্য হচ্ছে, একজন সন্ত্রাসী অস্ত্রের মুখে টাকা কেড়ে নেয়, আর একজন দুর্নীতিবাজ কর্মকর্তা কলমের অস্ত্রের মুখে কলম ধরে আমার টাকা কেড়ে নেয়। হ্যাঁ, পুলিশ দুটো দিয়েই নেয়। মামলা দেব, আর মামলা দাও মানে তো কেমন? সেদিন আমি আমার 2টো ছেলেকে পাঠিয়েছি একটা মেয়ের উপরে একটু অসুবিধা হচ্ছে তাদেরকে ঠেকাতে। পুলিশ এসে বলছে যে নারী নির্যাতন আইনে দিয়ে দেব। আরে বাবা, এখন পুলিশ অস্ত্র দিয়েও করছে, কলম দিয়েও করছে। সারা দেশে সবখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে কোনো কাজ করতে গেলে অফিসার সাহেবের রহস্যময় হাসি, তিনি মৃদু হাসেন এবং বসে থাকেন। বসে যতই থাকেন ততই তার মিটার আস্তে আস্তে উপরের দিকে ওঠে। সিগনেচারটা দিয়ে দিলে তো শেষ, আর কিছুই পাবেন না তিনি। সুতরাং যতক্ষণ সিগনেচার তিনি না দিচ্ছেন ততক্ষণ তার মিটার উঠছে, এবং আমাদের উপরে লুণ্ঠন এবং নৃশংস অত্যাচার হচ্ছে। এবং কত হাজার কোটি, বছরে বোধহয় 7,000 না 8,000 কোটি টাকা শুধু আমাদের কাছ থেকে 9,500 কোটি টাকা আমাদের কাছ থেকে লুণ্ঠন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন আমি শেষ করি। তো রাষ্ট্র যদি এটা করত, এই দায়িত্বটা পালন করত, আমাদের জন্য খুব ভালো হতো। কিন্তু আমাদের রাষ্ট্র এখনো সুসংগঠিত হয়নি। যেমন ব্রিটিশ আমলে আমরা দেখেছি, আর সবই ছিল, কিন্তু একটা সরকারি কর্মকর্তা মানে দুর্নীতি পরায়ণ, এর উদাহরণ কিন্তু খুবই কম ছিল। এক পুলিশ ছাড়া, পুলিশ খুব ঐতিহ্যবাহী, মানে ব্রিটিশ গভর্নমেন্ট সবাইকে কন্ট্রোল করতে পেরেছে, কিন্তু পুলিশকে কন্ট্রোল করতে পারেনি। সুতরাং দারোগাদের বলেছে যাও বাবা,
একটা ভুঁড়ি বানাও। তারও কারণ ছিল, তারা চেয়েছিল ওদের মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ। হ্যাঁ, জনগণকে, হ্যাঁ, ওই দারোগার মাধ্যমে তারা জনগণকে দমন করতো। আজও গভর্নমেন্ট এই পুলিশের কাছে দুর্বল। যেই সময় পুলিশের বিরুদ্ধে পত্র পত্রিকায় সবচেয়ে ভয়ঙ্কর খবরগুলো উঠছে, সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পুলিশ ভালো হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমরা লক্ষ্য করেছি ব্রিটিশ আমলে যে ন্যায়ের ভিত্তিতে ওই রাষ্ট্র চলেছে। কেমন? এটা লর্ড মেকলে লিখেছেন, লর্ড ক্লাইভের উপরে একটা মানে বই তিনি লিখেছেন, এবং তার মধ্যে লিখেছেন যে ক্লাইভ প্রথমবার 3 বার এসেছিলেন। ক্লাইভ প্রথমবার তিনি ঘুষ খেয়েছেন, কিন্তু দ্বিতীয়বার একেবারে কঠোর হাতে সমস্ত অনৈতিকতা, দুর্নীতি এমন ভাবে তিনি দমন করেছিলেন যে তার বিরুদ্ধে সামরিক বিদ্রোহ হয়েছিল ব্রিটিশ আর্মির মধ্যে, এবং 200 জন অফিসারকে বরখাস্ত করেন। এবং তিনি বলেছেন যে ব্রিটিশরা যদি সেই সময়ে এই কঠোর পদক্ষেপ না নিত, যদি এদেশের জনগণের কাছে প্রমাণ করতে না পারত যে তারা নৈতিকভাবে এই দেশের মানুষের নৈতিকতার চাইতে উপরে, তাহলে ব্রিটিশ সরকার এতদিন টিকত না। তো যাই হোক, আমি শেষ করে ফেলে, হয়তো পরে 2-1টা কথা আরো হবে। তো সুতরাং রাষ্ট্র আমাদের এটা করছে না। রাজা উৎপীড়ক হতে পারে, রাজা অত্যাচারী হতে পারে, রাজা চরিত্রহীন হতে পারে, কিন্তু রাজা চোর, এই কনসেপ্ট ব্রিটিশ আমলে আমরা দেখি নাই। রাজা লুণ্ঠনকারীও হয়, কিন্তু রাজা চুরি করে, কেমন? এটা ছিল না। রাজা মানে সরকার, রাষ্ট্র। আমাদের এই সময়ে এটা হয়েছে। তো সুতরাং এখন আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করি। আমাদের বাসার সামনে একটা বেড়ার ঘর ছিল, কে বা কেউ ওটা বানিয়েছিল। একদিন দেখলাম সেই বেড়ার ঘরের নিচের অংশটা, মানে অনেকদিন যত্নের অভাবে নিচের অংশটা বেড়াগুলো খেয়ে গেছে। কিন্তু কে যেন ওই যে খাওয়া জায়গাটা, ওখানে পাতলা পলিথিন দিয়ে ঘিরে রেখেছে। তা আমার কাছে এক ভদ্রলোক গেলেন আমার বাসায়, আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা বলেন তো, এই যে বেড়ার ঘরটা নিচের জায়গাটা খেয়ে গেছে, পাতলা পলিথিন দিয়ে ঘিরে রেখেছে, এই পাতলা পলিথিন কি চোর ঠেকাবে? তা আমি বললাম যে না, চোর তো ঠেকাতে পারবে না। তখন উনি বললেন যে তাহলে এই লোকটা ওটা ঘিরেছে কেন? তা আমি যখন উত্তর দিতে পারলাম না, উনি উত্তরটা দিলেন। উনি বললেন যে সে ঘিরেছে এই জন্য, এইটুকু বোঝানোর জন্য যে এই ঘরের রক্ষক আছে। তো আমাদের দেশের রাষ্ট্রযন্ত্র প্রায় সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত। সরকার থেকেও এসবের সমর্থন আসছে। এখন আমরা যদি ওই নিচের জায়গাটা না ঘিরি, আমরা যদি জনগণ, আমরা যদি প্রমাণ করতে না পারি যে রক্ষক আছে, তোমরা যা খুশি তাই করতে পারবে না। আমরা ব্রিটিশদের তাড়িয়েছিলাম কেন? ব্রিটিশরা আমাদের শোষণ করেছে। পাকিস্তানকে তাড়িয়েছিলাম কেন? পাকিস্তান আমাদের শোষণ করেছে। আজকে দুর্নীতিবাদরা আমাদের শোষণ করছে, আমরা কি তাদের তাড়াবো না? এইখানেই শেষ করি। ধন্যবাদ অধ্যাপক আব্দুল্লাহ সাইদ। আপনার কাছে আবার আমাদের